হাই এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আমি সুস্মিতা। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আজকে আমাদের আশিসের একটু তাড়াতাড়ি চলে এসছে, তো ভাবছি আজকে একটু বেরাবো, ওই জন্য তাড়াতাড়ি একটু রান্না করে নিচ্ছি। আর আজকে রান্না করব হচ্ছে আলু পটলের একটা তরকারি। পটল তো আশিস খেতে একদমই পছন্দ করে না, বাট ও পটল খাবে না, আমিই খাবো। এই পটলটা বাংলাদেশি একটা মার্কেট থেকে নিয়ে এসেছিলাম। পটল সব মার্কেটে এখানে পাওয়া যায় না, একমাত্র বাংলাদেশি মার্কেট ছাড়া কয়েকটা হয়তো মার্কেটে পাওয়া যায়, কিন্তু সেখানে একটু বেশি দাম। কিন্তু বাংলাদেশি মার্কেটে গেলে একটু কম দামে পাওয়া যায়। 9 টাকা করে পার কেজিতে পড়েছে, মানে ওই 9 টাকা মানে 200 টাকা কেজিতে। তো আমি নিয়ে এসেছিলাম, কতটা জানি না, বাট 3 দিরহাম নিয়েছিল আমার কাছ থেকে, মানে 70 টাকা। ওই 7-8টা পটল মতন হয়েছিল, তার মধ্যে আমি 2টো পটল ভাজা খেয়েছি, 2টো না 4টে পটলের মতন ভাজা খেয়েছি। আর 4-5টা ছিল। আর ও যখন আলু চিংড়ি খাবে তো পটল দিয়েই করে ফেলি। আর এই পটল আলু চিংড়িটা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, কারণ এটা অনেকটা বিয়েবাড়ির স্টাইলে আমি রান্না করব। বিয়েবাড়িতে এটা ইঁচড় এই বা মাছের মাথার ডাল, এই খাবারগুলো আমার ভীষণ প্রিয়। তো ভাগ্যের বিষয় তো হয় না, বিয়েবাড়ির দুপুরের খাওয়াটা খেতে আমি খুব ভালোবাসি, কিন্তু রাতেই বেশিরভাগ নিমন্ত্রণটা পড়েছিল। এবার যখন বাড়ি গেছিলাম সেরকমভাবে নিমন্ত্রণ দিনের বেলায় পড়েনি, নিমন্ত্রণ কাজু বাদাম দই সব কিছু দিয়ে করব। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মশলাও তৈরি হয়ে যাবে। আর কাঁচা লঙ্কা দিয়েছি, টমেটো দিয়েছি, কাজু বাদাম, আর দই দেবো পরে। দইটা মশলার সাথে দেবো, এখন দেব না। আর ধনে জিরের গুঁড়ো এগুলি তো আমার পেস্ট করাই থাকে, এগুলি আলাদা করার পেস্ট করার দরকার পড়ে না। তো এখানে যেন নিয়মকানুন ভীষণ কঠোর, ভীষণই কঠোর। কোনো মানুষ কিছু ভুল করার আগে তারা 10বার ভাবে। তো এরকমই একটা কথা আমি শুনলাম মেহার মার কাছ থেকে। তো উনি বলছিল আশিসের আগের অফিসে, মেহার বাবা জব করে এখনও, তো সেখানেই আশিসের যে কলিগ ছিল, অফিস কলিগ, সে নাকি রাস্তায় দাঁড়িয়ে চা নিচ্ছিল। এখানে যেন সব রোডে তুমি দাঁড়িয়ে চা নিতে পারবে না, কিছু কিছু রোড আছে যে সেখানেই তুমি দাঁড়িয়ে চা নিতে পারবে। তো উনি হয়তো জানে না, বা হয়তো ভুলে গেছে, বা মিস্টেক হয়ে গেছে, তা যেটাই হবে সে পুরোটা আমি ঠিক করে জানি না। তো বলছিল যে সেই রাস্তায় দাঁড়িয়ে নাকি উনি চাটা নিয়েছে। 1 দিরহামের চায়ের জন্য ওনার 600 দিরহাম ফাইন। 600 দিরহাম মানে প্রায় 13,000 টাকা, অনেকটাই ফাইন। তো এখানের মানুষ কোনো কিছু ভুল করার আগে না 10বার ভাবে যে সেই ভুলটা সে করবে কি না। ওই জন্য এখানে এত ভুলও হয় না। আর প্রচুর যেন আইন কানুন ব্যবস্থা সব কিছুর দিক থেকে ভীষণ স্ট্রিক্ট, ভীষণইভাবে। কারণ আর এইগুলি থাকাও উচিত, তাহলে মানুষ কি ভুল করার আগে 10বার ভাবে যে সেই ভুলটা করবে কি না। আমরা কি করি যে চাই খাই রাস্তায় ফেলে দিই, আর সামনে একটা চা নিয়েছে বলে তার জন্য এতটা ফাইন, বড় ফাইন। তো শুনে ভীষণ খারাপ লাগছিল যখন মেহার মাই কথাটা বললো যে শুধু সে চাটা নিয়েছে। চা নিতে পারবে কিছু কিছু তোমাকে হয়তো সেই দোকানের সামনে গিয়ে তোমাকে নিতে হবে, কিন্তু আদারওয়াইজ তুমি সব জায়গাতে এরকম দাঁড়িয়ে খেতেও পারবে না, নিতেও পারবে না। আবার কিছু কিছু রুলস শুনি, খুব ভালো লাগে এগুলি। রুলস বলবো না, এখানে আইন ভীষণইভাবে অন্যরকম। তো এই রোজার টাইমে, রোজার মাসে আমরা রোজার মাসে যখন ইফতার হয়, ইফতারের আগে আমরা কেউ কিন্তু বাইরে খেতে পারি না। যারা আমরা হয়তো মুসলিম নই, কিন্তু আমরা কিন্তু বাইরে খেতে পারি না, আমাদের খেতে হয় গাড়ির মধ্যে, না হলে হচ্ছে বাড়িতে এসে। আর সব হোটেল বলো বলো মোটামুটি 5টা-6টা থেকেই সব খোলে, কারণ কি সবাই রোজা রাখে এরকম। সেই জন্য এই রোজার মাসটাতে কোনো কিছু খাবার দাবারও সেরকম পাওয়া যায় না। তো একদিন আমি না এরকম একটু চা খাচ্ছিলাম, তো আমি জানি না বাইরে জাস্ট নিয়েছি, খাবো না। তো প্রথম এসেছি, আমি তো এইসব জানি না। তো
তো আমি চাটা নিয়েছি, নিয়ে আমি জাস্ট চুমুক দেব, সেই মুহূর্তে আশিস বলছে যে না না এখানে দিও না, তুমি গাড়ির ভেতরে ঢুকে দাও, নাহলে এখানে দিলে সেটাতেও ফাইন ডাইরেক্ট। আর এই ফাইনগুলো পরে এসে এমিরেটস আইডিতে, এখানকে যখন তুমি ভিসা অ্যাপ্লাই করবে তখন একটা এমিরেটস আইডি বলে একটা আইডি দেয়, সেই আইডিতেই তখন এটা ফাইন পড়বে। যখন আমরা বাইরে ট্রাভেল করব বা ঘুরতে যাব তখন এয়ারপোর্ট হোক বা যেখানেই হোক, এই বা মাসের শেষে আমাকে এই ফাইনটা ক্লিয়ার করতে হয়। তো ভীষণই এখানে আইন কানুনের ব্যবস্থা ভীষণইভাবে তোমাদের সাথে একটু শেয়ার করি। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে দেখো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আর তার সাথে আমি এই যে মশলা কষাবো, পেঁয়াজটা তো ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম, তার সাথে ধনে জিরের গুঁড়ো দিয়ে দেব, আর লাস্টে দেব হচ্ছে মশলাটা। আর চিংড়ি মাছটা তো ভেজেও নিয়েছি, আলুটা বেশি করে ভাজিনি, নুন হলুদ দিয়ে আলুটা ভেজেছি। এখানের আলুগুলো আমার যারা ব্লগ দেখো সব জানো যে এখানে আলু না অতটা ভালো না, ইদানিং আবার দেখছি আলুটা একটু ভালো আসছে। তো সব মার্কেট থেকে আলু তো একদমই নেওয়া যায় না, কিছু কিছু মার্কেট থেকে আলুটা খুব ভালো হয়, আবার কিছু কিছু মার্কেট থেকে আলুটা সেই খারাপ হয় তরকারি। আর আলুটা এমন একটা জিনিস, এই যে তোমার সাথে কথা বলতে বলতে দই দিয়ে দিলাম, আলুটা এমন একটা জিনিস যে আলু যদি ভালো না হয় তরকারির স্বাদও ভালো হয় না। এখানে জানোই সব কিছু ফ্রোজেন, তো চেষ্টা করি একটু ভালো করে রান্না করতে। তেল মনে মনে অনেকে হয়তো ভাবতে পারো যে এতটা তেল, কিছু কিছু এই খাবারগুলো না একটু তেল না হলে একদমই রান্নার টেস্ট হয় না। আমরা তো সেরকমভাবে কোনো কিছুই খাওয়া দাওয়া আমাদের হয় না, কারণ বেশিরভাগ ডাল বা নর্মালি খাবার দাবার আমরা খেতে, কিন্তু কিছু কিছু এই যে যেমন ইঁচড় চিংড়ি, দই আলু পটল চিংড়ি মাছ দিয়ে এইগুলি একটু তেল মশলা না হলে কিন্তু টেস্ট হয় না। তো এক মাসে 1-2 বার তো খাওয়া যেতেই পারে, তাতে কোনো অসুবিধা নেই। আর যখন এই জলটা দেবো না, তেলটা কিন্তু অ্যাবসর্ব হয়ে যাবে, এতটা তেল ভাবটাও থাকবে না। লাস্টে তোমাদের সাথে শেয়ার করব কেমন হয়েছে, আর এরকমভাবে তোমরাও ট্রাই করো, দেখবে খুব ভালো হয় খেতে নর্মাল পটল এর থেকে। আর পটলটা না আমার আগাগোড়াই ভীষণ প্রিয় একটা সবজি। তার সাথে দেখো গরম মশলাও আমি দিয়ে দিলাম। আমার রান্নাটা অলমোস্ট ডান হয়ে গেছে। এরপর তাড়াতাড়ি করছি, কারণ একটু বেরাবো ঘুরতে, অনেক দিন মন চাইছে, ঘরে বসে বসে না ভালো লাগছে না। আর তার সাথে একটু ধনেপাতা দিয়ে দিলাম। কেমন হয়েছে আমার রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দেখো সব শেষে ধনেপাতা আর গরম মশলা দিয়ে নামিয়ে ফেলেছি। এবার আমি ড্রেস পরে রেডি হয়ে তারপরে আমি আর আশিস একটু বেরাবো, কারণ মনটা ভালো লাগছে না, একটু ঘুরতে যাব। সামনেই সমুদ্র আছে, সমুদ্রতেই যাব। গরম কিন্তু একটু কম আছে, অতটাও অসুবিধা হবে না, কারণ বেশিক্ষণ দাঁড়াবো না। তরকারিটা হয়ে গেল, এবার নিশ্চয় টেনশন থাকবে না, তাহলে বাড়িতে এসে কিছু একটা খাবার করে নিলেই হয়ে যাবে, ভাত বা রুটি করে নিলেই হয়ে যাবে। চলো বেরানো যাক। আর এই দেখো বেরিয়েও গেছি, বেরাতে বেরাতে মোটামুটি রোডের কাছাকাছি চলেও আসবো। মাঝে মাঝে না এই মুহূর্তগুলো ভীষণ মনে পড়ে, কারণ বাড়ির ফ্যামিলি থেকে ছেড়ে আসা বা অনেকটা দূরে থাকা ভীষণই একটা কষ্টদায়ক। তো কিছু কিছু সময় না ঘুরতে যেতে খুব ভালো লাগে, কিন্তু কাজের ক্ষেত্রে আশিসের অফিসের চাপে তো আমাদের একদমই বেরানো হয় না। আর যখন একটু সময় পাই তখন ভাবি যে চলো একটু বেরাই।
কথা বলতে বলতে প্রায় কাছাকাছি চলে এসেছি। আর এই জায়গাটা অনেকের জানো চেনা, এই জায়গাটা আগেও আমার অনেক ব্লগে দেখেছো, একবারই দেখেছো। এই জায়গাটা ভালো লাগে, তো একটাই কারণের জন্য এই জায়গাটাতে আমি এসেছিলাম। এখানে একটা হন্টেড হাউস আছে, অনেকগুলো হাউস আছে, তো এটা দেখার জন্যই আমার হন্টেড জায়গাগুলো খুব ভালো লাগে। তো ওই বাড়িগুলো দেখবো বলেই এখানে এসেছিলাম। তো দেখেওছি, মানে যখন চলে গেছে তখন দেখেছি, তোমাদের সাথে আর ভিডিও করা হয়নি। আশিস বলছিল যে ভিডিও করলে না, বলছি না আজকে আমি দেখবো, তো ভিডিও করবো না। ওই জন্য মানে যখন চলে গেছে তারপরে আমি দেখেছি, কারণ আশিসও বলেনি। আর এই পাশে এই দিকে বসেছিলাম আর ওই দিকে বসেছিল, ওই যে দেখতেও পারিনি। এই দেখো ঘোড়া নিয়ে এসছে, কারণ কি এখানকার লোকেরা জানো যারা আরবিক স্থায়ী বাসিন্দা, তারা এরকম ঘোড়া পোষে বাড়িতে। তো মাঝে মাঝে তো ঘোড়াকে হাঁটাতেও নিয়ে আসতে হবে, ঘোড়াতেও নিয়ে আসতে হবে, সেই গরমে ঘোড়া নিয়ে এসছে। তো বেশ ভালো লাগছিল, প্রায় অনেক লোকই ছিল, ভালো লোকই ছিল মোটামুটি। ওই দেখো, তো আমার তো দেখে ভালো লাগছিল, তো আমি বলছিলাম আশিসকে যে আমাকে একটু উঠিয়ে বলো না ওঠাতে, বা আমি উঠবো। আসি বলে না না বলতে হবে না, কারণ কি ভাববে না ভাববে, ওই জন্য আর বলা হয়নি। অনেকটা ঘোরা হয়ে গেছে আর ভালো লাগছে, বেশ অনেকদিন বাদে এরকম একটা ওয়েদার পেয়েছি। আশিস তো পেছনে আসছে, আমি আগে আগে হেঁটে যাচ্ছি। আবার এরপর কবে আসবো জানি না। ঘোরা তো হয়ে গেল, আর বেশিক্ষণ দাঁড়াবো না, এবার বাড়ির দিকে রওনা দেবো, কারণ কি গরম স্টার্ট হয়ে গেছে আর ভাল লাগছে না, ঘেমে যাচ্ছে। তো বললাম যে চলো, কেউ যদি সঙ্গে থাকতো আরও বেশি ভালো লাগতো, একারা তো ভালো লাগছে না, আর একারা গিয়ে তো কোথাও অভ্যাস নেই, তো বেশিক্ষণ থেকে আর ভালো লাগে না। তখন মানে যদি কোনো একটা সঙ্গী থাকতো বা আরও কোনো বন্ধু বান্ধব সবাই মিলে একসাথে এনজয় করতাম। ঝুম্পাকে ভীষণ মিস করি, তো ওরা যদি আসে ডেফিনেটলি আমরা সবাই একসাথে করতে যাব। ওদের খুব মিস করি, কারণ ওরাও আমার বাড়ি আসতো, আমরাও যেতাম। এই মুহূর্তগুলো ভীষণ একটা অন্যরকম, যেন বিদেশে আমাদের বন্ধু বান্ধব, আমাদের ফ্যামিলি, আমাদের ভীষণ কাছের আপনজন। তো অনেক সময় আপনজনও পর হয়ে যায়, আবার পরও আপন হয়ে যায়। আর এই যে হয়ে গেল ঘোরা, সূর্য প্রায় ডুবছে, আর আমরাও বাড়ির দিকে রওনা দেবো, আর বেশিক্ষণ দাঁড়াবো না। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আমার দেখা হবে নেক্সট একটা ব্লগে। বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।